এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে রক্তের আলপনা, সেখানে আমি কাঁদতে আসিনি। এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে হত্যা করেছে, যারা আমার হাজার বছরের ঐতিহ্যময় ভাষায় অভ্যস্ত মাতৃ সম্বোধনকে কেড়ে নিতে গিয়ে আমার এই সব ভাই বোনদের হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। সালাম, রফিক, জব্বার, বরকত আর শফিউরের হত্যার তীব্র প্রতিবাদ এভাবেই জানানো হয়েছে ২১-এর প্রথম কবিতায়। বাঙালিরা শ্রদ্ধা জানিয়েছে শহীদদের ত্যাগের প্রতি। এই ত্যাগ আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তাই ২১ আজ আর শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে একযোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। শহীদদের পাশাপাশি ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে ছিল অনেকের ভূমিকা। ভাষা আন্দোলনের কয়েক যুগ পর কোথায় আছেন সেই সব ভাষা সৈনিক? কেমনই বাঁচেন তারা? এটাই আমার জন্য আনন্দ। ২১শে ফেব্রুয়ারি যেমন, তুমিও তেমনি। কষ্ট হয় না? আমি বাঙালি, আমার আধিপত্য থাকবে না, এখানে কার থাকবে? বাঙালির আধিপত্য থাকবে না, কার থাকবে? তুমি তো বাঙালি। খারাপ লাগে, খুবই খারাপ লাগে। বুঝতে পারছি যে আমার সব বুড়ো হয়ে যাচ্ছি, এটা খুব খারাপ আর কি। কষ্ট পাই বাংলার প্রতি অবহেলা দেখে। এখন আমরা আমাদের পাশাপাশি শত শত ইংরেজি স্কুল গজাচ্ছে না, এটা কি খুব যুক্তিসঙ্গত? এটা কি অবধারিত ছিল? হতে হবে। ১৯৫২ সালে ভাষা আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়লেও এর গোড়াপত্তন হয়েছিল অনেক আগেই। ১৯৪৭ সালে পাকিস্তান ভারত দেশ বিভাগের পর এ আন্দোলন বাস্তব রূপ নিতে শুরু করে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক প্রিন্সিপাল আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠা তমুদ্দুন মজলিস নামের সংগঠন। ৪৮ সালে দেখা যাবে যে প্রথম সংগঠিত যে এইটার ভাষা আন্দোলনের এটা এই তমুদ্দুন মজলিস বলে একটি সাংস্কৃতিক সংগঠন ছিল, তাদের উদ্যোগেই এটা হয়েছিল। এবং তারপরে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি হয়েছিল, তারাও তার মধ্যে ছিল। তবে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার দেয়া এক বক্তৃতা এ আন্দোলনের আগুনে বারুদ ছিটায়।
ঢাকার রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেই স্থানে দেয়া বক্তৃতায় জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধুমাত্র উর্দু করার ঘোষণা দেন। এর 3 দিন পর 24 মার্চ কার্জন হলের বিশেষ সমাবর্তনে জিন্নাহ একই ঘোষণা দিলে ছাত্ররা নো নো বলে প্রতিবাদ। You must understand what is state. It is very important. We have achieved that state. We must maintain it. How we can maintain it? By abiding a principle. Do you agree with me? খালি বারবার বলছে যে মানে ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা রাষ্ট্র করেছি। যে আপনারা কেন একটা করলেন? আপনারা 46 এটা কেন চেঞ্জ করলেন? এই সমস্ত প্রশ্ন উঠে গেল। তো তখন এটা ইন্টারেস্টিং হলো। তো তখন উনি মানলেন না, বলে যে নো বয়েজ, ইউ আর টু এগ্রি দ্যাট ওয়ান স্টেট মাস্ট হ্যাভ ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ। জিন্নাহ সাহেব যখন মহল্লার সর্দারদের সঙ্গে, মুসলিম লীগারদের সঙ্গে মিটিং করছেন, তখন এই ধারণাটাই উনি দিয়েছেন যে এটা কমিউনিস্টদের ষড়যন্ত্র, আর এটা পশ্চিমবাংলা থেকে আন্দোলন একটা আমদানি হচ্ছে, আমাদের দেশ মাত্র স্বাধীন, এই দেশটাকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র। যাই হোক, এই কথার পরে আন্দোলনটা ছাত্রদের মধ্যে ছড়ালো। ছাত্ররা জিন্নাহ সাহেবের সঙ্গে আরেক বৈঠক করে সেখানেও তারা বললেন যে এই যুক্তিটা ঠিক না, আমরা কারো দ্বারা প্রভাবিত নই, আমরা যুক্তিসঙ্গতভাবেই রাষ্ট্রভাষা বাংলা চাই, আর একমাত্র বাংলা তো চাই না। কাজেই এটা কনসিডার করা তো কোনো না, জটিল কিছু না, সমস্যা না। কিন্তু এত জেদ এবং এত দাম্ভিকতা ওদের মধ্যে যে এটাকে ওরা রাষ্ট্রবিরোধী কাজ হিসাবে ধরে নিল। এরপর 1949, 50, 51 সালের গণ্ডি পেরিয়ে 1952 সালের জানুয়ারির শেষ দিকে ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করে। প্রদেশব্যাপী চলতে থাকে সভা, মিছিল আর বিক্ষোভ। 20 ফেব্রুয়ারি পূর্ব বাংলা গণপরিষদের অধিবেশনকে সামনে রেখে 21 ফেব্রুয়ারি গ্রহণ করা হয় দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি। এ ধর্মঘট রুখতে তৎকালীন সরকার 20 ফেব্রুয়ারি জারি করে 144 ধারা। বিকালে 5টার দিকে মিটিং, আমরা সেই মিটিংয়ে যাচ্ছি। এটা বোধহয় 98 নম্বর নবাবপুর আওয়ামী মুসলিম লীগের প্রধান অফিস দপ্তর। তো ওইখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের 20 রাত্রি। তো আমরা বিকালবেলা যখন যাই ওখানে মিটিংয়ে, তখন আমরা দেখি, আমি যা দেখেছি, একটা রিক্সার এক পাশে একটা কনস্টেবল, পুলিশ কনস্টেবল, আরেক পাশে আরেকজন লোক সিভিল পোশাকে আছে, সাদা পোশাক। তারা একটা ক্যানাস্তারে পিটছে আর বলছে ঢাকা শহরে এখন থেকে 144 ধারা জারি করা হলো, 5 জন লোক একসঙ্গে যেতে পারবে না, চলতে পারবে না, হাঁটা নিষেধ, আর কোনো সভা সমিতি করা যাবে না। এইটা ঘোষণা করে ক্যানেস্তারা বাজিয়ে চলে গেল। আমরা অফিসে বসলাম মিটিংয়ে, এবং সন্ধ্যার মধ্যে সবাই এসে গেল। সেখানে এই আলোচনাটাই হলো, তাহলে কি করা যায়। তো আমি গেলাম সেখানে, তো ওদের এই কথা শুনলাম। অনেক কিছু বলার পরে তারপরে একজন বলল যে এটা একটা ঘোরতর অন্যায়, আমরা এটা মানব না, আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা এটা করতেই হবে। তো ছাত্ররা আন্দোলন শুরু করেছে, আমরা অত্যন্ত খুশি, আমরা এই আন্দোলনে তাদের সঙ্গে আছি, আমরা নিজেরা আন্দোলন করছি, সকলের আন্দোলন, আপনারা এটাকে সফল করুন। ছাত্রদের 144 ধারা ভাঙার সিদ্ধান্তে 21 ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের আমতলায় বসে ছাত্রদের এক জরুরি সভা। সভা শেষে 10 জনের খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। শুরু হয় পুলিশের টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, চলে গুলি। শহীদের রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি। ইতিহাসবিদরা মনে করেন পটভূমি হিসেবে আরও কিছু ঘটনা ভাষা আন্দোলনকে প্রভাবিত করেছে। ভাষা আন্দোলন কখনোই হতে পারত না যদি বাংলাদেশের ব্যাপক গ্রামাঞ্চলে খেটে খাওয়া লোক, যারা কৃষক এবং অন্যান্য শ্রমিক, তারা যদি অংশগ্রহণ না করত। এবং এখানে যেটা আমি আগেই বলেছি যে দুর্ভিক্ষের একটা বড় রকম ভূমিকা ছিল, দুর্ভিক্ষ এবং খাদ্যাভাব। এই যে রংপুর, খুলনা, সিলেট, ফরিদপুরের যেখানে ধান চাল হয়, বরিশাল, এসব জায়গায়। তারপরে 51 সালের ডিসেম্বর মাসে লবণের দাম হলো 16 টাকা, চার আনা যেখানে দাম ছিল সেরে 16 টাকা। যাই হোক, এইসবের প্রতিক্রিয়াটা খুব বেশি ছিল। যদি বলা যায় যে ছাত্রদের যে একটা
প্রতিবাদ বা বিক্ষোভ, তারপরে কার যে অবস্থান ছিল সেটা বলতে হবে, যারা গ্রামাঞ্চলে কৃষকদের, যারা খেটে খাওয়া লোক ছিল, তাদের ছাত্রদের থেকেও এক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা যদি এটাতে না আসতো তাহলে এই ছাত্র তো গুলি আগেও খেয়েছে, রাজশাহী জেলে আনোয়ার তো গুলি খেয়ে মারা গেছে, তখন তো কিছু হয়নি। 52 সালে যে এই ইস্যুটাকে, এই ভাষা আন্দোলনটা নিয়ে যে একটা, এটা যাকে বলে দাবানল সৃষ্টি হলো, তার তো একটা ক্ষেত্র থাকতে হবে, যখন তখন তার যে কোনো আন্দোলন হতে পারে না। কাজী এই যে 47 থেকে নিয়ে 52 পর্যন্ত দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হতে থাকলো, মানুষের উপরে যে জোর জুলুমটা হতে লাগলো, তাদের যে না খাওয়া অবস্থা ইত্যাদি, সাংস্কৃতিক শিক্ষাক্ষেত্রে আক্রমণ, এইসব একটা ক্ষেত্র তৈরি করলো। এই ক্ষেত্র কারণ তৈরি হওয়ার কারণেই এই আন্দোলন হলো। প্রতি বছর 21 আসে, শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়। ফুলে ফুলে ঢেকে দেয়া হয় শহীদ মিনার। কিন্তু বেঁচে থাকা ভাষা সৈনিকদের চোখে প্রতিদিনই ভাসে সেই সব দিনের স্মৃতি। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এক্সাইটিং এবং কী দেওয়া উদ্দীপনাদায়ক, সেটি হলো 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত এবং কার্যকরী করতে যাওয়া। তার বিরুদ্ধে থ্রেট ছিল আমার কাছে যে ট্যাঙ্ক চালাবো। আমি বলেছি নুরুল আমিন সাহেবকে বলে দেবেন ট্যাঙ্ক যেন চালায়, আর এই ট্যাঙ্ক আমি যদি থামাতে পারি থামাবো, আর নাহলে ট্যাঙ্কের নিচে চলে যাব। সেদিনকার সমস্তই সব ডিটেলস মনে আছে। তো লড়াই করেছি, সে লড়াইতে আমি জিতেছিলামও, কিন্তু কোথায় চলে গেল সব কিছু। প্রতিটি মানুষ যেতে তারপরে হেরে যায়, আমরাও হেরে গেছি, একরকম হেরে গেছি আমরা। আমাদের উচিত বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশে রক্ষা করা, বাংলাদেশের মর্যাদাকে রক্ষা করা। আমারও আছে তোমাদের সঙ্গে আমরা ছিলাম, ভবিষ্যতে আরও থাকবো, আমরা থাকবোই, আমাদের মৃত্যু হয় না। আর ভাষা সৈনিকের স্ত্রীদের মনে গুমরে গুমরে কাঁদে দুর্বিষহ সেই দিনগুলো, ফেলে দীর্ঘশ্বাস। বাবা মারা গেল, ভাই তখন একটা বিয়ের প্রস্তাব দিল। তো কার সঙ্গে? কমিউনিস্ট পার্টির নেতা, তার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তখন চিন্তা করতে পারি নাই যে কি আবার এরকম বড় নেতা। তারপরে দেখলাম যে বাবা নাই, মা বা বড় ভাইয়ের একটা বোঝা স্বরূপ আছে, অনুমতি দিলাম। তারপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ের পরে তখন বুঝতে পারলাম যে আমি একটা অনেক বড় গুণী ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু বাস্তব জীবনে কি হবে সেইটা তখন চিন্তা করি নাই। পরবর্তীকালে যখন তাদের রাজনীতি এর একটা সেটব্যাক হচ্ছে, সেটব্যাক হওয়াতে তখন নানা মানে অত্যাচার, অবিচার, আন্ডারগ্রাউন্ড হচ্ছি, লুকায় থাকা, পয়সা নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, এইগুলির প্রেক্ষিতে বিরক্ত হয়ে গেছে। এইরকম রাজনীতি করতে এসে জীবনটাই অতিষ্ঠ হয়ে গেল। 17 বছর না ক বছর তার জেলেই কেটেছে। তার জেল জুলুম আমি নিজেই দেখেছি। বারশাল্য কোর্টে তার যখন বিচার চলতো, সকালবেলা নিয়ে আসা হতো, ট্রাকে চড়ায় নিয়ে আসা হতো তাকে, ওনার মতো মানুষকে ট্রাকে চড়িয়ে নিয়ে আনতো। হোল ডে ওই বারশাল্য কোর্টে ওনাকে রাখতো এবং সন্ধ্যার পরে তাকে ফেরত দিত। সে কি খাবে না খাবে একটা মানুষ, এগুলো তো কেউ চিন্তা করেনি তখনকার যে প্রশাসক। কিন্তু তারা তো করে গেছে, উনি তো করে গেছেন, উনি তো দেশের জন্য করে গেছেন, এগুলো তো প্রত্যাশাও করেনি, কিছুই করেনি। এখন দেশ কি দিয়েছে, এই যে মানুষ, জনগণ যে তাকে শ্রদ্ধা করে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। তো ওনাকে তো আমরা কাছেই পাইনি, এরাও তো পাইনি, বাচ্চারাও পাইনি ওনাকে কাছে। উনি তো বাইরে বাইরেই ঘুরে বেড়াতেন সবসময়, ওনার সময়ই ছিল না বাড়ির কোনো কথা শোনা কি বাড়ির কোনো কাজ করা, কোনো সময়ই ছিল না ওনার। সবসময় ব্যস্ত, সবসময় ব্যস্ত, বাইরের কাজ, দেশের কাজ। আমি তো এখন ওনাকে বলি, তুমি তো সারা জীবন ধরে বাইরেই ঘুরলা, ঘরে তো থাকলে না, এখন শেষ সময় আর ঘর ছাড়ি বাইরে বেরোতেই পারে না। দেশের মানুষের প্রতি কি খুব আমি বলবো, এখন যে চলছে এতে তো আর এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি আমরা? কিছু, অনেকেই তো অনেক কিছু পায় নাই বা অনেক সম্মান পায় নাই, আমরা কি পাবো? তবে তাদের পরবর্তী প্রজন্মের চোখে রয়েছে দীপ্ত উজ্জ্বল অহংকার।
আমি নানার সাথে অনেক বড় মানুষ হব। হঠাৎ করে যখন মানুষ বলে যে তুমি ইমদাদ হোসেনের নাতনি, তখন মনে হয় যে হ্যাঁ দাদা, আমার দাদা। আমার দেখা সবচেয়ে কঠোর এবং কি বলবো সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। আমরা বাংলা ভাষায় যে কথা বলছি তাদেরই ত্যাগের বিনিময়ে। নানা ভাইয়ের যে চেষ্টাটা ওইটা আমার খুব ভালো লাগে। কি চেষ্টা বলো? যেরকম ওই সময় তো কারুর ভাবনা ছিল না যে হ্যাঁ আমরা পাকিস্তানিদেরকে হারাতে পারবো, কিন্তু তাদের চেষ্টা ছিল না আমরা হারাতে পারবো, বিশ্বাসও ছিল, এই চেষ্টার বিশ্বাস নিয়ে তারা হারাতে পেরেছে। ভাষা সৈনিক আমার গর্ববোধ হয়, ওনার অনেস্টি, ওনার সিনসিয়ারিটি, দেশপ্রেম এবং উনি যে হার্ডওয়ার্ক করেছেন ওরা দেখেই অনুপ্রাণিত। ভাষা আন্দোলনের হাত ধরে মাতৃভূমি আজ স্বাধীন। স্কুল, কলেজ, অফিস, আদালত সর্বত্র ব্যবহার হচ্ছে বাংলা ভাষা। কিন্তু আজও বাংলা লিখতে গিয়ে যখন ভুল হয় বানান, কেঁদে ওঠে শহীদের আত্মা। বাংলা বলতে গিয়ে ভুল হয় উচ্চারণ, লজ্জা পায় ভাষা সৈনিকের ত্যাগ। এই অবহেলা আর ঔদাসীন্য, অবমাননা করা হচ্ছে ভাষা আন্দোলনকেই। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছে প্রাণ লক্ষ কোটি, দাম দিছে প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছে প্রাণ লক্ষ কোটি, দাম দিছে প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিছে প্রাণ লক্ষ কোটি, দাম দিছে প্রাণ লক্ষ কোটি, জানা